তো হ্যালো বন্ধুরা, আজকে নবীন স্যারের জিএস প্র্যাকটিস সেট নাম্বার 3তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তার আগে বন্ধুরা, যারা টেলিগ্রামে জয়েন হওনি তারা অতি শীঘ্রই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ এখানকার বাংলাতে যে জিএস প্র্যাকটিস সেট করায় সেখানকার ওপর ভিত্তি করে আমি জিকের কুইজগুলি ধরি টেলিগ্রামে, ওখানে পুলের মাধ্যমে ধরা হয়। তো অতি শীঘ্রই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অথবা সিআইএসএ প্রেমী রনি বলে সার্চ করতে পারো, টেলিগ্রামে বেরিয়ে যাবে এবং জয়েন হয়ে যাও। তো চলো প্রশ্নে যাওয়া যাক। তার আগে এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে নিজের মনে মনে, আর যদি পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে। যোগ কখন বিমূর্তি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল? 2016 সালে। কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন? করিম খাঁ। কোন রাজ্যে পোঙ্গাল উৎসব পালিত হয়? তামিলনাড়ু। গণপরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? 6 ডিসেম্বর 1946 সালে। ভারতে কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? গুজরাট। কত কিমি? 1214 কিমি। প্রশ্ন নাম্বার 1, ভারতের অধিকাংশ শাস্ত্রীয় নৃত্য কোথা থেকে উৎপত্তি? যজুর্বেদ, অর্থশাস্ত্র, অথর্ববেদ, নাট্যশাস্ত্র। তো সঠিক উত্তরটি হবে নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্রের লেখককে ভরত মুনি। এর অধ্যায় 36টি আর 6000 কাব্যিক লাইন আছে। অথর্ববেদ কি? অথর্ববেদ হলো জাদুবিদ্যার, অর্থশাস্ত্র হলো রাজনীতির। এর লেখককে আচার্য চাণক্য। প্রশ্ন নাম্বার 2, মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের পুরুষালী বা মর্দানা পেহেলু দিকটি কী নামে পরিচিত? চোলম, পারেং, মাইবা, করতাল। তো সঠিক উত্তরটি হবে চোলম। অন্য তিনটিও মণিপুরীর ভাগ, পারেং, মাইবা, করতাল। মণিপুরী নৃত্য রাধাকৃষ্ণের প্রেমলীলার ওপর ভিত্তি করে তৈরি, হিন্দু বৈষ্ণব গল্পের ওপর আধারিত আছে। মণিপুরী শিল্পী বা কলাকার হলো ঝাবেরি বেহেন। ঝাবেরি বেহেন বলতে 4টি বোন আছে, দর্শনা, নয়না, রঞ্জনা, সুবর্ণা। এরা 4 বোন আর 1 ভাই, গুরু বিপিন কুমার সিং। যদি না থাকতো তাহলে হয়তো আমরা মণিপুরীকে শাস্ত্রীয় নৃত্য হিসাবে পেতাম না। অন্য মণিপুরী শিল্পী বা কলাকার গুরু নলকুমার সিং, গুরু অমলি, চারু মাভুর, এলবিনো দেবী, নির্মলা মেহতা, সবিতা মেহতা। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যাদের নামের শেষে মেহতা আছে তারা সবাই মণিপুরী নৃত্যের সাথে সম্বন্ধিত। কি বললাম? যাদের নামের শেষে মেহতা আছে তারা সবাই মণিপুরী নৃত্যের সাথে সম্বন্ধিত, আর যাদের নামের শেষে রেড্ডি আছে তারা সবাই কুচিপুড়ির সাথে সম্বন্ধিত। কমেন্ট বক্সে জানাবে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য। প্রশ্ন নাম্বার 3, ছৌ লোকনৃত্যের কয়টি প্রধান শৈলী রয়েছে? 7টি, 3টি, 9টি, 5টি। সঠিক উত্তরটি হবে 3টি। ছৌ লোকনৃত্যের 3টি প্রধান শৈলী রয়েছে, সেগুলি হলো সরাইকেলা ছৌ। সরাইকেলা ছৌ কোথাকার? ঝাড়খণ্ডের। ময়ূরভঞ্জ ছৌ আর পুরুলিয়া ছৌ। ময়ূরভঞ্জ ছৌ উড়িষ্যার আর পুরুলিয়া ছৌ পশ্চিমবঙ্গের। ছৌকে ইউনেস্কো আইসিএইচে কত সালে যোগ করা হয়েছিল বা অন্তর্ভুক্ত করা হয়েছিল? ছৌকে 2010 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল আইসিএইচে। আইসিএইচের ফুল ফর্ম কি বলেছিলাম? ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। সঙ্গীত নাটক একাডেমি দ্বারা ছৌকে অর্ধশাস্ত্রীয় নৃত্য বলে, আর সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় 1953। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। তো আমাদের দেশে 2টি প্রধান সংস্থা আছে, সেই সংস্থাগুলি হলো সঙ্গীত নাটক একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়, যারা এই নাচ গান দেখা করে। তো সঙ্গীত নাটক একাডেমি দ্বারা ছৌকে বলা হয় যে অর্ধশাস্ত্রীয় নৃত্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্বারা একে শাস্ত্রীয় নৃত্য হিসেবে ধরা হয়। আর যদি বলে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কয়টি, তাহলে পরীক্ষা খাতায় করে আসবে 8টি। আর যদি বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্বারা শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কয়টি, তাহলে উত্তরটি করে আসবে 9টি। ঠিক আছে? তো সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় 1953 সালে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। সঙ্গীত নাটক একাডেমি দ্বারা শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা 8টি, কিন্তু সংস্কৃত মন্ত্রণালয়ের দ্বারা শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা 9টি, যেটা বললাম এখনই। নবমতম শাস্ত্রীয় নৃত্য কি? যদি বলে নবমতম শাস্ত্রীয় নৃত্য, সেটা হবে ছৌ। এটা অর্ধশাস্ত্রীয় নৃত্য। প্রসিদ্ধ ছৌ কলাকার মকরধ্বজ দারোগা, কেদারনাথ সিং, শুভেন্দু নারায়ণ। এই 3 জন কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়ে গেছে। ভারতের সবথেকে বড় পুরস্কার ক্রমানুসার হলো, ভারতের মধ্যে সবথেকে বড় পুরস্কার ভারত রত্ন পুরস্কার, তারপরে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ এবং শেষে পদ্মশ্রী অ্যাওয়ার্ড। প্রশ্ন নাম্বার 4, দ্য আনফরগেটেবলস কোন গজল গায়কের আধা শাস্ত্রীয় সঙ্গীতের সংকলন ছিল? মেহেদি হাসান, জগজিৎ সিং, মল্লিকা পুখরাজ, তালাত মাহমুদ। তো সঠিক উত্তরটি হবে জগজিৎ সিং। জগজিৎ সিং হলেন একজন গজল গায়ক। তিনি পদ্মভূষণ পুরস্কার পান 2003 সালে। তার একটা গুরুত্বপূর্ণ গান হলো
চিঠি বা বার্তা নয়, আর হিন্দিতে চিঠি না কই সন্দেশ। আরও কয়েকজন গজল গায়ক হলো বেগম আক্তার, একে কুইন অফ গজলও বলা হয়, মান্না দে আর পঙ্কজ উদাস। প্রশ্ন নাম্বার 5, দীপিকা রেড্ডি নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের শৈলীর সাথে যুক্ত? এখনই বললাম রেড্ডি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে জড়িত? রেড্ডি হচ্ছে কুচিপুড়ি। তো দীপিকা রেড্ডি কুচিপুড়ির সাথে সম্বন্ধিত। কুচিপুড়ির কিছু নৃত্যকার হলো রাজা রেড্ডি, রাধা রেড্ডি, ভাবনা রেড্ডি, কৌশল্যা রেড্ডি, বিজয় প্রসাদ, শোভা নাইডু, হালিম খান। প্রশ্ন নাম্বার 6, কোন সালে ভারত দ্বিতীয়বার এশিয়ান গেমসের আয়োজন করে? 1976 সালে, 1984 সালে, 1951 সালে, 1982 সালে? তো সঠিক উত্তরটি হবে 1982 সালে। এশিয়ান গেমস কবে প্রথমবার হয়েছিল? 1951 সালে নিউ দিল্লিতে। নিউ দিল্লির কোথায়? মেজর ধ্যানচাঁদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। কে এর উদ্বোধন করেছিল? ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। প্রথম এশিয়ান গেমসে ভারতের র্যাঙ্ক কত ছিল? র্যাঙ্ক ছিল দ্বিতীয়, 154টি মেডেল জিতেছিল, আর প্রথম স্থান পেয়েছিল জাপান, 255টি মেডেল। দ্বিতীয় এশিয়ান গেমস কবে কোথায় হয়েছিল? 1954 সালে ফিলিপিন্সের ম্যানিলাতে হয়েছিল। তৃতীয় এশিয়ান গেমস 1958 সালে জাপানের টোকিওতে হয়েছিল। এশিয়ান গেমস কত বছর অন্তর অন্তর হয়? প্রতি 4 বছর অন্তর অন্তর হয়, কিন্তু প্রথম এবং দ্বিতীয় এশিয়ান গেমস 2 বছর অন্তর হয়েছিল। চতুর্থ 2023 সালে এশিয়ান গেমসে প্রথম স্থান পায় চীন এবং ভারতের র্যাঙ্ক ছিল চতুর্থ। ভারতে মোট 655টি খেলোয়াড় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 160টি মেডেল জিতেছিল। 160টির মধ্যে 28টি ছিল গোল্ড, 38টি ছিল সিলভার এবং 41টি ছিল ব্রোঞ্জ মেডেল। পতাকা উদযাপন বা প্রারম্ভিক করেছিল হরমনপ্রীত সিং, যিনি হকির সাথে সম্বন্ধিত ছিল। দ্বিতীয় হচ্ছে লাভলিনা বরগোহাইন, যিনি বক্সিংয়ের সাথে সম্বন্ধিত ছিলেন। ভারতের পতাকা সমর্পণ করেছিল PR শ্রীজেশ, হকির সাথে সম্বন্ধিত ছিল। প্রশ্ন নাম্বার 7, ফুটবল বিশ্বকাপ শুরু হয় কোন সালে? 1934 সালে, 1928 সালে, 1932 সালে, 1930 সালে? তো সঠিক উত্তরটি হবে 1930 সালে। প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় আয়োজন হয়েছিল? উরুগুয়ে দেশে। আর বিজেতা কে ছিল? উরুগুয়ে ছিল। উপবিজেতা আর্জেন্টিনা। দ্বিতীয় ফুটবল বিশ্বকাপ 1934 সালে ইতালিতে হয়েছিল। ফুটবলে যে বিশ্বকাপ হয় সেটি কোন সংস্থা করায়? ফিফা করায়, ফিফা। ফিফার ফুল ফর্ম কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার স্থাপনা হয়েছিল 1904 সালের ফ্রান্সের প্যারিস শহরে। এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ফিফা অলিম্পিকে কবে সামিল হয়েছিল? 1908 সালে। ফিফা যখন স্থাপনা হয় 1904 সালে, তার 4 বছর বাদ দিয়ে ফিফা অলিম্পিকে সামিল হয়। সব থেকে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে ব্রাজিল 5 বার। 2022-এ ফুটবল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, কাকে হারিয়ে? ফ্রান্সকে। 2022-এ ফুটবল বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল? কাতারে, দোহাতে। 2026-এ ফুটবল বিশ্বকাপের জন্য 3টি দেশকে নির্বাচিত করা হয়েছে, কানাডা, মেক্সিকো, USA। এই 3টির মধ্যে যে কোনো একটি দেশে হবে। প্রশ্ন নাম্বার 8, নিচের কোন বছরে প্রথম কমনওয়েলথ গেমস বা রাষ্ট্রমণ্ডল খেলা আয়োজিত হয়েছিল? 1926 সালে, 1930 সালে, 1920 সালে, 1922 সালে? তো সঠিক উত্তরটি হবে 1930 সালে। রাষ্ট্রমণ্ডল খেলা কি? রাষ্ট্রমণ্ডল খেলা হলো ব্রিটেন যেসব দেশগুলিতে ডাইরেক্টভাবে বা ইনডাইরেক্টভাবে কোনো দিন না কোনো দিন শাসন করেছিল, সেই সব দেশগুলি সব মিলে একটা রাষ্ট্রমণ্ডল খেল বা কমনওয়েলথ গেমস খেলা হয়। রাষ্ট্রমণ্ডল খেলা 1930 সালে কানাডার হ্যামিল্টন শহরে খেলা হয়েছিল। 1934 সালে দ্বিতীয় রাষ্ট্রমণ্ডল খেলা লন্ডনে হয়েছিল। সবথেকে বেশিবার আয়োজন হয়েছে অস্ট্রেলিয়াতে 5 বার। আবার 2030 সালে কানাডার হ্যামিল্টনে হবে, কারণ 100 বছর সেলিব্রেশন করার জন্য। ভারতে কতবার এবং কবে কমনওয়েলথ গেমস বা রাষ্ট্রমণ্ডল গেমস খেলা হয়েছিল? একবার হয়েছিল ভারতে 2010 সালে নিউ দিল্লিতে। 2022 সালে 22তম কমনওয়েলথ গেমস বা CWG। ভারতের র্যাঙ্ক কত ছিল? চতুর্থ। মোট 61টি মেডেল জিতেছে, তার মধ্যে 22টি গোল্ড, 16টি সিলভার আর 23টি ব্রোঞ্জ। প্রশ্ন নাম্বার 9, নরেন্দ্র মোদীর বই এ পলিটিক্যাল বায়োগ্রাফি কার দ্বারা লেখা হয়েছে? পুনম সুরি, অ্যান্ডি মারিনো, দমন সিং, রাঘব বাহল? তো সঠিক উত্তরটি হবে অ্যান্ডি মারিনো। অ্যান্ডি মারিনো একজন ব্রিটিশ লেখিকা। রাঘব বাহল এর বই সুপার সেঞ্চুরি, আর দমন সিংয়ের বই 9/9, ভেরি ইম্পর্টেন্ট, 9/9। নরেন্দ্র মোদী আরও কয়েকটি বই যেগুলিতে ইম্পর্টেন্ট দেওয়া আছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ।
এক্সাম ওয়ারিয়র্স, জ্যোতিপুঞ্জ, লেটার্স টু মাদার, অ্যাওয়ার্ড অফ লাভ, সোশ্যাল হারমোনি, খুব ইম্পর্টেন্ট সোশ্যাল হারমোনি, আর সাক্ষী ভাব। প্রশ্ন নাম্বার 10, ভারত অর্থাৎ ভারত রাষ্ট্রগুলির একটি ইউনিয়ন হবে ভারতীয় সংবিধানে। ভারত একটি ইউনিয়ন হবে। ইউনিয়ন শব্দটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র। তো সঠিক উত্তরটি হবে কানাডা। কানাডার সংবিধান থেকে আমরা আর কি নিয়েছি? সংঘাত্মক ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম, অবশিষ্ট শক্তি বা রেজিডরি সিস্টেম। ভালো করে মনে রাখবে, রেজিডরি সিস্টেম আমরা কোথা থেকে নিয়েছি? কানাডা থেকে। ইউএসএ থেকে আমরা কি নিয়েছি? বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউজ। মৌলিক অধিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আমরা কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে। উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি স্বাধীন বিচার বিভাগের ওপর অভিশংসন বা ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, স্বতন্ত্র ন্যায়তালিকা, এই কটি আমরা ইউএসএ থেকে নিয়েছি। প্রশ্ন নাম্বার 11, ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতি নির্দেশকমূলক বা ডিপিএসপি নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি ভালো করে মনে রাখবে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আমরা ব্রিটেন থেকে কি নিয়েছি? একল নাগরিকতা বা সিঙ্গেল সিটিজেনশিপ এবং সংসদীয় ব্যবস্থা। আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা কি নিয়েছি? রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। 12 জন সদস্য রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত থাকবে, মানে এই 12 জন সদস্যর মধ্যে রাষ্ট্রপতি যে কোনো সময় এমপি করাতে পারে কাউকে। জাপান থেকে আমরা কি নিয়েছি? বিধি দ্বারা স্থাপিত প্রক্রিয়া বা সিআরপিসি কানুন। জাপান থেকে আমরা নিয়েছি সিআরপিসি কানুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন নাম্বার 12, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কোথাকার? আমেরিকার। রাষ্ট্রীয় নীতি নির্দেশকমূলক বা ডিপিএসপি, এখনই পড়ে আসলাম, ডিপিএসপি কানুন কোথাকার? আয়ারল্যান্ডের। মানে এ দুটি ঠিকই আছে। কেন্দ্রের অবশিষ্ট ক্ষমতা বা রেজিডরি পাওয়ার্স কোন দেশ থেকে নিয়েছি? অস্ট্রেলিয়া। এটা একদমই ভুল, এটা আমরা কানাডা থেকে নিয়েছি। আপাতকালীন শক্তি বা ইমার্জেন্সি পাওয়ার, এটা আমরা জার্মানি থেকে নিয়েছি। কোন জোড়াটি ভুল হলো? সি, অপশন সি ভুল হয়েছে, এটা কানাডা হবে। প্রশ্ন নাম্বার 13, ভারতের সংবিধানের সমবর্তী সূচি ধারণাটি গৃহীত হয়েছে কোন দেশ থেকে? সমবর্তী সূচি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, কানাডার সংবিধানে, অস্ট্রেলিয়ার সংবিধানে, আর ব্রিটেনের সংবিধান থেকে। তো সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। সমবর্তী সূচি কি? যে আইনটি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুইজনাই বানাতে পারবে, সেটি হলো সমবর্তী সূচি। যেমন এডুকেশন রাজ্য সরকারও বানাতে পারবে, আবার কেন্দ্র সরকারও বানাতে পারবে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা আর কি নিয়েছি? প্রস্তাবনা ভাষা নিয়েছি, আর যৌথ ভাষা বা জয়েন্ট মিটিং, যেটি আছে আমাদের আর্টিকেল 108-এ। সংবিধান সংশোধন বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। সংবিধান সংশোধন কি? সংবিধান সংশোধন হলো, ধরো আমাদের সংবিধানে কোনো পরিবর্তন করতে হলো বা নতুন কিছু যোগ করতে হলো, এর জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এর দ্বারা এটি করা হয়। এটা আমরা কোথা থেকে নিয়েছি? এটা আমরা সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। এটা আমাদের আর্টিকেল 368-তে আছে। প্রশ্ন নাম্বার 14, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের বা ফান্ডামেন্টাল ডিউটিস ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আমেরিকা সংবিধান থেকে, ব্রিটিশ সংবিধান থেকে, রাশিয়ার সংবিধান থেকে, আর ফ্রান্সের সংবিধান থেকে। তা কর্তব্য কারা পালন করে? কর্তব্য তো বন্ধুরাই পালন করে। তা আমাদের দেশের বন্ধু এখানে কে? রাশিয়া। তো সঠিক উত্তরটি হবে রাশিয়া। রাশিয়া সংবিধান থেকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য নিয়েছি। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1976 থেকে জোড়া হয়েছে। রাশিয়া থেকে প্রথমে 10টি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যোগ করা হয়েছিল। বর্তমানে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। এটি 6 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002 সালে যোগ করা হয়। 11 নম্বর যেটা আছে সেটা 2002 সালে যোগ করা হয়েছিল। ফ্রান্স থেকে আমরা কি নিয়েছি? ফ্রান্স থেকে আমরা স্বতন্ত্রতা, সমতা, বন্ধুতা নিয়েছি। প্রশ্ন নাম্বার 15, তালিকা 1 এবং তালিকা 2 মিলে দেখাতে হবে। তো আইনের সামনে সমতা, এটি আমরা কোথা থেকে নিয়েছি? এটা আমরা নিয়েছি ইংল্যান্ড থেকে। আইনের সমান সুরক্ষা, এটা আমরা নিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র। আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, এটা আমরা জাপান থেকেই নিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাষ্ট্রীয় অনুদান, এটা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। তো সঠিক উত্তরটি কী হবে? 2, 1, 3, 4। প্রশ্ন নাম্বার 16, খাদ্যশস্যের চাষ প্রথম শুরু হয় কোন যুগে? নিওলিথিক যুগে, মেসোলিথিক যুগে, প্যালিওলিথিক যুগে,
আর আদি ঐতিহাসিক যুগে। তো সঠিক উত্তরটি হবে নিওলিথিক যুগে। আগুনের জন্য অনুসন্ধান করেছিল প্যালিওলিথিক যুগে। প্রশ্ন নম্বর 17, ইনামগাঁও ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। তো সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। কায়থা ভারতের কোন রাজ্যে অবস্থিত? কায়থা মধ্যপ্রদেশে অবস্থিত। মনে রাখবে বিশ্বের সব থেকে বড় হরপ্পা সংগ্রহালয় রাখিগড়িতে অবস্থিত। দাইমাবাদ মহারাষ্ট্রে, চিরন্ত বিহারে, সুরকোটদা গুজরাটে, হোলাস উত্তরপ্রদেশে, রাখিগড়ি এবং বালু হরিয়ানাতে। এগুলি খুবই ইম্পর্ট্যান্ট। এই কটি আছে পুরনো স্থল, এই কটি মুখস্থ করলেই সব পেয়ে যাবে। এখান থেকে আমি টেলিগ্রামে জিকে কুইজ ধরবো, তা ভালো করে মনে রাখবে এগুলি। প্রশ্ন নম্বর 18, হরপ্পা সভ্যতার নিচের কোন স্থান থেকে জল সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে? কালিবঙ্গান, মহেঞ্জোদারো, লোথাল, ধোলাভিরা। তো সঠিক উত্তরটি হবে ধোলাভিরা। ধোলাভিরা অবস্থিত গুজরাট রাজ্যে। এর প্রথম খোঁজ কে করেছিল? জেপি যোশি। আর কবে হয়েছিল? 1967 থেকে 68 সালে হয়েছিল। ধোলাভিরাতে প্রথম খেলার স্টেডিয়াম খুঁজে পাওয়া যায়। প্রশ্ন নম্বর 19, স্বাধীনতার পর ভারতে খনন করা প্রথম সিন্ধু প্রত্নস্থল হলো রোপার, কালিবঙ্গান, বনালী, লোথাল। তো রোপার কোথাকার? কমেন্ট বক্সে জানাবে। কালিবঙ্গান রাজস্থানের, বনালী হরিয়ানার, আর লোথাল হচ্ছে গুজরাটের। তো রোপারের আধুনিক নাম ছিল রূপনগর। রোপারের আধুনিক নাম কি? রূপনগর। এটি প্রথম খোঁজ করেছিল 1955 সালে বিবি লাল প্রথম খোঁজ করেছিল। রোপর অবস্থিত পাঞ্জাবে, সতলজ নদীর কিনারায় অবস্থিত। এটি হচ্ছে সতলজ নদীর কিনারায় অবস্থিত রোপর, যেটি পাঞ্জাবে অবস্থিত। কালিবঙ্গান রাজস্থানে অবস্থিত। এটি 1953 সালে প্রথম খোঁজা হয়েছিল অমলানন্দ ঘোষের দ্বারা। বনাওয়ালি হরিয়ানা অবস্থিত। এটি 1974 সালে RS-20 দ্বারা খোঁজা হয়েছিল। লোথাল গুজরাটে অবস্থিত। এটি 1953 সালে রাউবের দ্বারা খোঁজা হয়েছিল। প্রশ্ন নাম্বার 20, তালিকা 1 এবং তালিকা 2 এর সাথে মেলাতে হবে। তো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা রবি নদীর তীরে অবস্থিত। কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালিবঙ্গান ঘাঘর নদীর তীরে অবস্থিত। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল ভোগবা নদীর তীরে অবস্থিত। রোপার কোন নদীর তীরে অবস্থিত? রোপার সতলুজ নদীর তীরে অবস্থিত। প্রশ্নের উত্তরটি কি হলো? প্রশ্নের উত্তর 3, 2, 1, 4। এটি প্রথম স্থল। হরপ্পা সভ্যতা প্রথম খোঁজা হয়েছিল 1921 সালে দয়ারাম সাহনির দ্বারা। হরপ্পা সভ্যতাকে খোঁজা হয়েছিল কবে? 1921 সালে দয়ারাম সাহনির দ্বারা। আর দ্বিতীয় স্থল মহেঞ্জোদারো 1922 সালে খোঁজা হয়েছিল কার দ্বারা? রাখাল দাস ব্যানার্জির দ্বারা। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল 20টি প্রশ্ন। ভালোভাবে মনে রাখবে। আমি খুব তাড়াতাড়ি টেলিগ্রামে এই কুইজগুলো ধরবো, এর মধ্যে থেকেই সব কিছু থাকবে। তা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? ওকে, বাই, জয় হিন্দ।